আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যাডাল্টস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার আমরা সবাই ভালো আছি। আজকে একটা দাওয়াতের পর্ব নিয়ে আপনাদের কাছে এসেছি। আমার বাসায় আজকে কিছু গেস্ট দাওয়াত করা হয়েছে, তারা রাতে ডিনার করবে, সেটারই প্রস্তুতি শুরু করেছি দুপুর থেকে। কারণ সকাল টাইমটা বেশ একটু ব্যস্ত ছিলাম, তো দুপুরে একদিকে আমি রান্না করছি, অন্যদিকে আমি ঘরবাড়িও গোছাচ্ছি। বলতে পারেন বেলা 12টা থেকে কাজকর্ম ধরেছি, আর প্রচণ্ড ব্যস্ততায় সময় কাটছে। দিনটা বড় হলে কি হবে, রাত তো ছোট। যদিও ডিনারের প্রোগ্রাম, দিনের আলোর মধ্যেই আমাকে রান্না বাড়ি সহ সব কিছু শেষ করতে হবে। তাই একদিকে রান্না বসিয়ে দিয়ে অন্যদিকে কিন্তু আমি কাজ করছি। যদিও রান্নার ক্লিপগুলো আমি আরও পরে গিয়ে অ্যাড করেছি। তো এখানে আগে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিচ্ছি, সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করেছি, একদম ক্লিন টাচ আপ বলতে যেটা বোঝায় সেটা। তো এত কিছু হয়তো অন ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না। অফ ক্যামেরায় অনেক কাজ শেষ করেছি, আবার অন ক্যামেরাতেও কিছু কাজ করছি। আসলে এইসব তো সব কিছু অন ক্যামেরায় দেখাতে গেলে খুবই লেন্দি হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটা আপনাদের দেখতেও ভালো লাগবে না। অন্যদিকে আমার ভয়েস ওভার করতে করতে জীবন বের হয়ে যাবে। তো আমি ড্রয়িং রুম মোটামুটি পুরোটাই গুছিয়ে নিয়েছি। এখন সেন্টার টেবিলটাকে একটু ভালো করে মুছে আবার একটু গুছিয়ে দিয়ে যাচ্ছি। আজকে আমার কিছু প্রোডাক্ট দিয়ে এগুলো গুছিয়েছি। গেস্ট আসলে আমরা প্রধানত যে কাজটা করি, ঘরটা যাতে পরিপাটি ছিমছাম গোছানো দেখা যায় সেটার চেষ্টা করি। অন্যদিকে রান্নাবান্না, একটু ভালো রান্না, একটু সুন্দর করে পরিবেশনা, এগুলোই থাকে আমাদের মোটামুটি চিন্তাভাবনায়। আমিও তার ব্যতিক্রম নই। তা আমি চেষ্টা করেছি আমার মতন করে আমার ঘরে থাকা জিনিসপত্র দিয়েই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে। আচ্ছা, আমি তো আমার মতন বকবক করছি, জানাবেন সবাই আপনারা কেমন আছেন। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন, প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে যায়, অবশ্যই সেই অংশটি নিয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে ভীষণ পছন্দ করি। এই যে মোটামুটি পুরো ড্রয়িং রুমটাই গোছানো শেষ। আসলে সোফা ঝাড়াঝাড়ি, কুশন ঝাড়াপাড়া এগুলো দেখানোর কোনো ইচ্ছা আমার নেই। আমি চাচ্ছি একদম ফাইনাল টাচটা আপনাদের দেখাতে। সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। একটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা টুকটাক বিজনেস করি, অহরহ কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শিপমেন্ট হয়। কোনোটা বড় শিপমেন্ট হয়, কোনোটা ছোটো শিপমেন্ট। রিসেন্টলি কিন্তু আমার দুটো শিপমেন্ট হয়েছে, যেগুলো একটা প্রোডাক্টও এখনও আপনাদের সাথে দেখানো হয়নি। তো সেগুলোও কিন্তু আমাকে বিভিন্ন জায়গায় প্লেস করে গুছিয়ে রাখতে হয়েছে। ড্রয়িং রুমে তো আর এগুলো রাখা সম্ভব না। তো আমার আসলে খুব বেশি কঠিন হয়ে যায় যখন কোনো বাসায় পার্টি হয়, সেগুলো কোথায় রাখবো, কোথায় সেট করব, সেই চিন্তা করতে করতেই আমার অবস্থা খারাপ। ছোট একটা বিজনেস করি, তাতেই এত প্যারা, আর বড়সড় আকারে করতে গেলে তো আমাকে খুঁজেই পাওয়া যাবে না। থাক বাবা, আপনাদের ভালোবাসা নিয়ে টুকটুক করে যেটুকু করছি ওটুকুতেই আলহামদুলিল্লাহ। অত বড় বিজনেসম্যান হওয়ার আমার ইচ্ছাও নেই, প্রয়োজনও নেই। আচ্ছা, এখানে কিন্তু কাজ করছি ঠিকই, সাথে আপনাদের ভিডিওগুলোও দেখছি। গতকাল সন্ধ্যার পর থেকে যতগুলো ভিডিও পেরেছি দেখেছি, আর যেটুকু বাকি আছে সেগুলো এখন কাজ করছি আর দেখে দেখে শেষ করছি। অনেক নতুন ইউটিউবার আমার সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সবার ব্যাপারে একটা ছোট্ট অনুরোধ করে যেতে চাই। আপনারা যারা আমার ভিডিওটা রেগুলার দেখছেন, কাইন্ডলি পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন, ছোট্ট একটা কমেন্ট করলেই হবে। বিশাল বড় কমেন্টের কোনো প্রয়োজন নেই। আর আরেকটা কথা হলো, প্লিজ কেউ কোনো সংখ্যা উল্লেখ করবেন না। এত মিনিট কিংবা এততম লাইক, এই সংখ্যাগুলো প্লিজ কেউ উল্লেখ করবেন না। এই সংখ্যাটা উল্লেখ না করে আপনি আপনার মতন করে যে কোনো একটা কমেন্ট করে দিয়ে যেতে পারেন, অথবা শুধুমাত্র আসসালামু আলাইকুম আপু বললেও চলবে। বাট আপনি কখনোই কোনো সংখ্যা উল্লেখ করবেন না। এটা করার কারণে ওটা স্প্যাম কমেন্ট হয়ে যায়, সেটার কারণে আপনারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে। আমি অনেক নতুন যারা, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আচ্ছা, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডাইনিং টেবিলের উপরে যে মেটগুলো ছিল সেগুলোকে তুলে নিয়েছি। আজকে ডাইনিং টেবিলের উপরে আসলে সেভাবে কোনো টেবিল ক্লথ দেবো না, আজকে দেবো রানার। এই রানারটা আমি স্টেলা পেজ থেকে, হেলেনাপুর পেজ থেকে নিয়েছিলাম গত বছর। তো মাশাআল্লাহ, এই রানারটা আপনারা বহুবার আমার বহু প্রোগ্রামে দেখেছেন। এটা আমার খুব বেশি পছন্দের একটা রানার, কারণ এটার কালারটা আমার ডাইনিং টেবিল এবং আমার চেয়ারগুলোর সাথে একদম মিলে যায়। আজকে একদম সাদামাটা ছিমছাম
করে টেবিলটা গোছাবো। খুব বেশি কোনো কিছু এখানে দেব না। এই ছোট্ট প্লেটটা সেদিন কিন্তু আমি হীরাপুর পেজ হীরা বাসনালী থেকে নিয়েছি। তার উপরে আমি একটা মানি প্ল্যান্ট রাখলাম, আর এই যে একটু নেপকিন রেখে দিলাম, আর এই তো ছোট্ট একটা জুস জার যেটাকে বলে সেটা রেখে দিলাম। ব্যাস, এভাবেই আজকে একদম সাদামাটাভাবে আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়েছি। অবশ্যই জানাবেন আপনাদের দেখতে কেমন লাগছে। আমি চেষ্টা করি সবচেয়ে সিম্পল ওয়েতে আমার ঘরবাড়ি গোছাতে। ঘরবাড়িতে অনেক বেশি জিনিস থাকবে, অনেক বেশি জিনিস দিয়ে বাড়িঘর গোছানো হবে, সেটা আমার নিজেরও পছন্দ না। এক ফাঁকে একটু আমার বেডরুমটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি আসলে একটা মেসেজ লিখব, তো সেটা লেখা হয়নি, এখন আমি লিখলাম হ্যাপি ফ্যামিলি টাইম। আসলে আজকে যারা আসছে তারা আমার রিলেটিভ, আমার চাচাতো ননদ, ওর হাজব্যান্ড এবং ওর শ্বশুরবাড়ির সবাই। তো আমি ওদের সাথে একটা সুন্দর ফ্যামিলি টাইম কাটাবো বলেই এই মেসেজটা লেখা। এই যে আরেকজন চলে এসেছেন, এই যে বিড়াল রূপী বাদর, তার কাজটা একটু দেখাই। এই যে এখানে রানারের সাথে যে এক্সট্রা ঝুলটা আছে, সে কন্টিনিউয়াস এটা নিয়ে খেলছে এবং দুষ্টামি করছে। মানে আমি আর কিছু বলার নেই। গত পর্বে যখন তার নালিশ টালিশ দেওয়া হয়েছে, আপনারা সবাই বলেছেন থাক আপু, ছেড়ে দেন, একটা ভুল করেছে, আর শাসন করেন না, ও ভালো আছে কি না। ও আচ্ছা, এই প্রশ্নটা অনেক বেশি এসেছে যে আপু, ও যে কাজ ভেঙে ফেলেছে, ও ভালো আছে কি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ও ভালো আছে। চলুন এবার রান্নাবান্না পর্বে যাই। এখানে রোস্ট ম্যারিনেট করে রাখা হয়েছে, 1 বক্স পেঁয়াজ আমি কাটিয়ে রেখেছি খালাকে দিয়ে, যেহেতু রান্নাবান্না করতে হবে। এখানে সমস্ত মশলা বের করেছি। এখানে গরুর মাংস ধুয়ে একদম পরিষ্কার করে গুছিয়ে দেওয়া হয়েছে। আমি সাথে আলু দিব, সে আলু কাটিয়ে রেখেছি। ইলিশ মাছ পিস করে রেখেছি, ইলিশ মাছ ফ্রাই হবে। কাবাব বের করে রেখেছি ডিফ্রস্ট করার জন্য, এবং ডিম সিদ্ধ করে রেখেছি, এগুলো ভুনা করা হবে। আর সবজিটা আগে রান্না করা হয়ে গেছে, এটা এখন একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে দিয়ে রাখছি। তো ওদিকে সব গোছগাছ করে আমি এখন চলে এসেছি, একটা একটা করে রান্না বসিয়ে দিব। প্রথমেই আমি প্রেশার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা গরুর মাংসটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। 6 থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে তারপর গরম পানি দিয়ে ঝোল দিব, এবং তখন আলুগুলো দিয়ে দিব। এভাবেই আজকে গরুর মাংসটা রান্না করব। এটা কোরবানি গরুর মাংস। মাশাআল্লাহ, এমনিতেই কোরবানি গরুর মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটার পিছনে খুব বেশি এফোর্ট দিতে হয় না। তো তারপরেও একটু গরম পানি দিয়ে আমি যেহেতু ঝোল দিই, সেটারও ব্যবস্থা করে রেখেছি হাতের কাছেই। যে কথাটা বারবার বলছি যে আমার শীত আসার আগে অবশ্যই একটা কেতলি প্রয়োজন। কোন দিন যেন চলে যাই আরএফএল বেস্ট বাইয়ে কেতলি কেনার জন্য। কারণ আমি এখন রান্না করতে এসে দেখলাম বারবার চুলার থেকে জিনিস নামিয়ে গরম পানি করছি, যেটা খুব বিরক্তিকর। এমনিতেই তো গ্যাসের অনেক সমস্যা, সেখানে যদি বারবার এভাবে অর্ধেক রান্না নামিয়ে গরম পানি করে করে কাজ করতে হয়, তো ভাবছি যে দেখি যত তাড়াতাড়ি সম্ভব বেস্ট বাইয়ে গিয়ে একটা কেতলি কিনে নিয়ে আসবো, যেটা আমার খুব বেশি প্রয়োজন। আচ্ছা, এখানে রোস্টগুলো ভাজা শুরু করছি। আজকে রোস্ট ভাজতে গিয়ে জনৈক ভদ্রলোকের নামে বিশাল বড় একটা নালিশ দেব। বলতেই পারেন আপু, আজকাল কিন্তু ভিডিওগুলোতে নালিশের মাত্রা বেড়ে যাচ্ছে, কিন্তু না দিয়েও উপায় নেই। উনি সারাক্ষণই ব্যস্ত থাকেন। তো তারপরেও ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল রোস্টের মুরগি কিনে আনতে। উনি মুরগি এনেছেন, আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। পরের দিন সকালে যখন, মানে অনুষ্ঠানের দিন সকালবেলা যখন খালা রোস্টের মুরগি কাটছে, তখন আমাকে জানালেন যে হায় আপা, ভাইয়া তো ফার্মের মুরগি নিয়ে চলে এসেছে। তো আমি কতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে দেখলাম আমার হাতে সময়ও নেই যে আমি আবার নতুন করে দুটো মুরগি কিনে এনে খালাকে দিয়ে কাটাবো। খালা অত সময় পর্যন্ত অপেক্ষাও করবে না। অন্যদিকে মেয়েকে নিয়ে আমার বের হয়ে যেতে হবে। কী আর করা, অগত্য এই ফার্মের মুরগি দিয়েই আমি রোস্ট রান্না করেছি। পুরোটা সময় রান্না করেছি, আর আরেকজনের মাথা চাবিয়ে চাবিয়ে খেয়েছি। বিশ্বাস করেন, এত বিরক্ত লাগছিল। ভাজতে গিয়েই দেখি অর্ধেক মাংস ফেটে ফেটে আসছে, কী যে একটা সমস্যা। তারপরেও অনেক কষ্টে আমি রোস্টটা রান্না শেষ করেছি। কিন্তু বিশ্বাস করেন, গত 20 বছরে এত ঝাড়ি তাকে সরাসরি দিইনি, গত 2 ঘন্টায় যে পরিমাণ মনে মনে গালি তাকে দিয়েছি। যাই হোক, আমি খুব ধীরে ধীরে রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছিলাম, আর এইদিকে ডিমটা ভুনা করে নিলাম, কারণ দেখলাম এই রান্নাগুলো হতে বেশি সময় লাগবে না। ডিম ভুনা, তারপর ভাজাভাজি, এগুলো হতে খুব বেশি সময় লাগবে না। আর
আলহামদুলিল্লাহ গতকালকে এই অনুষ্ঠানটা ছিল, গতকালকে কিন্তু গ্যাস তেমন একটা ডিস্টার্ব করেনি, মোটামুটি টিম করে জ্বললেও 2 বার্নারই ভালোভাবে জ্বলেছে। তো যাই হোক, আমি কিন্তু রান্না করে শেষ করতে পেরেছি। রান্নাটা শুরুই করেছি আমি 2টার দিকে, রান্না শেষ হতে হতে সন্ধ্যা 7টা হয়ে গেছে। এর মধ্যে আমি সব কিছুই মোটামুটি কমপ্লিট করে ফেলতে পেরেছিলাম। এদিকে 7টা সিটি দিয়ে গরুর মাংসের প্রেশার কুকারের মুখটা খুলে দিয়েছি। এবার আমি গরম পানি আর আলু দিয়ে দিব। আর এই যে রোস্ট আমি এখানে কষানো শুরু করেছি সমস্ত মশলা দিয়ে। এটাকে খুব বেশি ডিম আঁচে রাখার সাহস পাচ্ছি না, তাহলে হয়তো হাড্ডি থেকে মাংস একেবারে আলাদা হয়ে গলে টলে যাবে। আমি এটাকে একটু হাই হিটেই রান্না করার চেষ্টা করছি, যাতে সুন্দর মতন রান্নাটা হয়ে যায়। আর এত বড় বড় পিস, এটা উল্টাতে পাল্টাতে আমার যে কত ভয় লেগেছে, কত রিস্ক নিয়ে এই রোস্টটা আমার করতে হয়েছে তা বলার মতো না। তো ওই রান্নাগুলো মোটামুটি করে এখন আমি আসরের পর এখানে কিছু ভাজাভাজি করতে চলে এসেছি। তার মধ্যে একটা হচ্ছে আমি কিছু কাবাব ভেজে এখানে গুছিয়ে রাখছি। কাবাবগুলো ভাজা হয়ে গেলে তারপর ইলিশ মাছ ভাজা শুরু করব। তো এই ভাজাভাজিগুলো করে আমি রেখে আবার চলে যাব আমার মেয়েকে আনতে। এর মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে কিভাবে যে কালকে রান্নাগুলো আমি শেষ করেছি সেটা আর বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। যাই হোক, আল্লাহ যে তারপরে সব কিছু ঠিকঠাক মতো সময়ের মধ্যে করতে দিয়েছেন সেই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো এখানে আমি 2 পিস করে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি, কারণ আমাকে যেহেতু একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়েছে, আমি খুব বেশি পিস দিয়ে হাই হিটে পট করে ভেজে ফেলার সাহস পাইনি। আমি চেয়েছি ধীরে ধীরেই হোক, অল্প অল্প করেই হোক, অসুবিধা নেই, কিন্তু সুন্দর মতন সব কিছু হোক। তো ইলিশ মাছগুলো ভাজা শেষ করে তারপর আস্তে আস্তে আমি পোলাওটা বসিয়ে দিব। এবং পোলাও বসাতে গিয়ে সেই একই সমস্যায় পড়েছি যে গরম পানি করে কোথায় রাখবো, কোন চুলায় গরম পানি বসাবো, কারণ পোলাওতে আমি গরম পানি দিব। তখন আরও একবার মনে হয়েছে কেটলিটা কেনা খুব জরুরি। যাই হোক, এখানে আমি পোলাও চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ, কাঁচামরিচ, তার সাথে অল্প একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে পোলাওয়ের চালটা লবণ দিয়ে পোলাও চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। তো এগুলো আসলে রেসিপি সেভাবে শেয়ার করবার কিছু নেই, আমার ভাই আপুরা আমার থেকে আরও অনেক বেশি ভালো পারেন, বরং আপনাদের রেসিপি দেখে আমি অনেক রান্নাবান্নার আইডিয়া নেই, অনেক রান্নাবান্না করি। তো কাজেই আমি সেভাবে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট খালি রান্না করার অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তাছাড়া এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগে রেসিপি শেয়ার করাটা আসলে ঠিক না, সেক্ষেত্রে চ্যানেলের একটুখানি সমস্যা হতে পারে। যাই হোক, এত কথা না বলে চলুন আমার ফাইনাল লুকটা দেখাই, বাসাটা কিভাবে গুছিয়েছি। তো সেটা একবার আপনাদের সাথে পুরোটা শেয়ার করি, সাথে এই যে আরেকজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি বাসার ফাইনাল লুক। আর এখন ফোন করেছিলাম, আমি যখন এই ভিডিওটা নিচ্ছি তখন রাত্রে প্রায় 9:30। আমার গেস্টদেরকে ফোন করলাম, বলল যে তারা রওনা হয়েছে। গেস্ট আসতে আসতেই কিন্তু মোটামুটি 10টা 5-10 হয়ে গিয়েছিল। তো অলরেডি গেস্ট চলে এসেছে। আমি খাবারগুলোকে আবারও একটু গরম করতে দিয়েছি, আর এখন ধীরে ধীরে খাবারগুলোকে আমি টেবিলে সার্ভ করা শুরু করব। আজকে রান্নার মেনুতে ছিল ডিম ভুনা, তারপর কাবাব, আর তারপর ইলিশ মাছ ভাজি। আমি একটু একটু করে সব গুছিয়ে এখানে দিচ্ছি। আচ্ছা, সালাদের কথা তো বলতে ভুলে গিয়েছিলাম। সালাদটা আমি পরে করে নিয়েছি, ওটা আর আসলে অন ক্যামেরায় দেখানো সম্ভব হয়নি। এই সবজিটা, মিক্সড ভেজিটেবলটা গেস্টরা কিন্তু খেতে ভীষণ পছন্দ করেছে। ইলিশ মাছ ফ্রাইটা এখানে দিয়ে দিলাম। আর আমি এখন গরুর মাংস এবং রোস্ট এই দুটো বেড়ে এনে এখন এখানে দিচ্ছি। আর সবার শেষে এনে দিয়েছি পোলাও। ওটা দেওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো পোলাও কোথায়, তাড়াতাড়ি গিয়ে পোলাও বেড়ে নিয়ে এসে দিয়েছি। তো এই সব কিছুর উপরে যখন আমি বেরেস্তা দিচ্ছি তখন একটু আমার মেয়ের সাথে ঝামেলা শুরু হয়ে গেছে। আমার 2 মেয়ের কেউই আসলে বেরেস্তা দেওয়াটা একদম পছন্দ করে না। আর অন্যদিকে আমরা যারা টিপিক্যাল বেঙ্গলি ফ্যামিলিতে আছি, আমরা কিন্তু বেরেস্তা ছাড়া কোনো খাবার সহজে সার্ভ করি না। তো এখানেও যখন আমি সব কিছুতে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম, আমার বড় মেয়ে তো ভীষণ বিরক্ত হয়ে গেছে। সে বলছে, কেন এটা করছো, বেরেস্তা ছাড়াই তো অনেক মজা লাগে, কেন এটা দাও, দরকারটা কী? বাট আমি কি করে বুঝাবো যে বেরেস্তা ছাড়া আসলে আমাদের খেতেও ভালো লাগে না, আর কোনো ডিশকে সম্পূর্ণ মনে হয় না, অসম্পূর্ণ মনে হয়।
যাই হোক, খানিকটা তর্ক বিতর্কের মধ্যে দিয়েই কিন্তু টেবিল রেডি করা হয়ে গেছে। বাস আমার গেস্টরা এখন খেতে চলে আসবে। আমার পাশেই আমার ননদ দাঁড়িয়ে আছে, ওর সাথে গল্প করছিলাম আর এইখানে কাজগুলো করছিলাম। অনেক দিন পর ওর সাথে আমার দেখা হলো। আমি বিদেশ থেকে আসার পর এটাই ফার্স্ট ওর সাথে দেখা। এর মাঝখানে ওর বিয়ে হয়ে গেছে, তখন তো বিদেশে ছিলাম, ওই সময় ওর বিয়েতে জয়েন করতে পারিনি। এই যে ওরা এখানে কিছু মিষ্টি নিয়ে এসেছে, দই এনেছে, আর আমি করেছিলাম পায়েস। তো এইখানে ডেজার্টটাও সার্ভ করে দিয়েছি। আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি অনেক দিন পর। আমার এই ননদটা চীনে চলে যাচ্ছে পিএইচডি করবার জন্য। ঘরের কেউ যখন এত ভালো একটা কাজে বাইরে চলে যাচ্ছে, তখন তো অবশ্যই আমাদের সবার উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করা। তো সবার সাথে অনেক সুন্দর সময় কাটিয়ে রাত 12:15টায় আমি মোটামুটি সমস্ত কিছুকে গোছগাছ করে রেখে এসেছি। এখন কোনো কিছু ধুইনি, আমি সব লিকুইড দিয়ে ভিজিয়ে দিয়ে গিয়েছি। সকালবেলা একটা একটা করে সব ধুয়ে ধুয়ে আমি গোছাবো। এগুলো খালার হাতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এগুলো আমি যদি তার হাতে দিই, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো আজকে এই পর্যায় থেকেই আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।